সকাল থেকেই মিহিরের যাকে বলে মুড ভালো নেই। গত 2 ঘন্টা ধরে একটার পর একটা সিগারেট খেয়েই চলেছে। এই মুড ভালো না থাকার কারণ প্রথমত, গত সপ্তাহে তার উপন্যাসের যে পাণ্ডুলিপিটা প্রকাশকের অফিসে দিয়ে এসেছিল, আজ সকালেই প্রকাশক প্রাণতোষ মিত্র ফোন করে বললেন যে তিনি নাকি সেটা হাতেই পাননি। পাণ্ডুলিপি এখন আর ঠিক বলা যায় না, কারণ লেখালেখির কাজটা মিহির তার কম্পিউটারেই করে। সেখান থেকেই তার নতুন উপন্যাসের একটা কপি মিহির ঠিক সময় মতোই প্রকাশকের অফিসে দিয়ে এসেছে। যদিও সেটা প্রকাশকের হাতে হাতে দেওয়া হয়নি, দিয়েছিল অফিসেরই আরেকজন কর্মচারী বিজন বাবুর হাতে, একটা বড় সাইজের অনভেলপের ওপরে মিহির নিজের নাম পর্যন্ত লিখে দিয়েছিল। বছরখানেক হলো রহস্য লেখক হিসেবে মিহিরের বেশ নাম ডাক হয়েছে। আগে সংবাদপত্রের অফিসে চাকরি করত, তবে কিছুদিন হলো সে চাকরিতে ইস্তফা দিয়ে পুরোপুরি লেখায় মনোনিবেশ করেছে। তার বইয়ের কাটতি যে ভালোই, সে কথা বলা বাহুল্য। এই মফস্বল শহরে একাই একটা ফ্ল্যাট নিয়ে এসে থাকে। আত্মীয় স্বজন বলতে সেরকম কেউ নেই। একটা কাজের লোক আছে, মহিন, সারাদিন কাজ করে, রাতের দিকে চলে যায়। লেখক হিসেবে মিহিরের সবচেয়ে বড় গুণ হলো সে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকাশকের তাগাদা ছাড়াই লেখা জমা করে দেয়। এটা একদিক থেকে তার কাছে একটা বেশ গর্বের বিষয়ও বটে। তাই স্বাভাবিকভাবেই প্রাণতোষ বাবুর কথায় আজ সে মনে মনে একটু যেন অপমানিত হয়েছে। যদিও সে ভদ্রলোকের সঙ্গে মিহিরের সম্পর্ক বেশ ভালো, তাছাড়া আজকেও তিনি পাণ্ডুলিপি হাতে না পাওয়ার কথাটা সাধারণভাবেই বলেছিলেন। তবু মিহিরের মনে এই সাধারণভাবে বলা কথাটাও কোথাও গিয়ে যেন আঘাত করছে। যদিও মিহির আন্দাজ করেছে যে নিশ্চয়ই বিজন বাবুই হয়তো অসাবধানতাবশত কপিটা কোথাও হারিয়ে ফেলেছেন, এখন উপায় না পেয়ে তার উপর দোষ চাপিয়ে দিচ্ছেন। সে না হয় আরেক কপি প্রিন্ট আউট করে দেওয়া যাবে, কিন্তু নিজেকে বাঁচাতে তিনিই বা মিথ্যে কথা বলবেন কেন? এই কথা ভেবে বিজন বাবুর প্রতি মিহিরের খুব রাগ হলো। সে ঠিক করে নিল উপন্যাসের কপিটা প্রকাশককে দিতে গিয়ে বিজন বাবুকেও বেশ করে 2-4 কথা শুনিয়ে আসবে। এদিকে হয়েছে আর এক সমস্যা, মহিন আজ 3 দিন হলো আসছে না। তাই মিহিরকে ঘরের অন্যান্য কাজকর্ম ছাড়াও হাত পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে। ফলে লেখালেখি এবং পড়াশোনার যে ক্ষতি হচ্ছে, তার জেরেই মিহিরের মেজাজটা প্রথম থেকেই খুব একটা ভালো ছিল না। এবার সে ভেবে নিয়েছে ওই মহিনকে আর রাখা যাবে না, কিছুতেই না। আগেও অনেকবার এরকম করেছে সে, কিন্তু আর তো সহ্য করা যায় না। এইসব চিন্তা মাথায় চলছে, হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়তে মিহির দেখলো 10টা বাজে। আজ যদিও তেমন কোনো তাড়া নেই, তবু রান্নার ঝামেলা আজ আর সে করতে চাইছে না। কম্পিউটার থেকে উপন্যাসের আরেক কপি প্রিন্ট আউট করে সে সোজা চলে যাবে প্রকাশকের কাছে। তারপর সেখান থেকে কোনো রেস্তোরাঁয় গিয়ে দুপুরের খাওয়াটা সেরে নেবে। রাতে না হয় যা হোক একটা কিছু করে নিলেই হবে। প্রায় 150 পাতার প্রিন্ট আউট, সুতরাং হাতে বেশ কিছুটা সময় আছে। মিহির প্রিন্ট আউট করতে দিয়ে স্নানে যাওয়ার জন্য উঠতে যাবে, ইতিমধ্যে পাশের টেবিলে চার্জে বসানো মোবাইলটা বেজে উঠল। মিহির দেখল ইন্দ্র ফোন করেছে। এই ইন্দ্র হলো একটি অ্যান্টিক শপের মালিক এবং মিহিরের ঘনিষ্ঠ বন্ধু। তার দোকানে নতুন কিছু আসলেই অন্তত দেখার জন্য মিহিরকে সে ফোন করে যেতে বলে। মিহিরেরও এইসব ব্যাপারে খুব উৎসাহ, সুতরাং মোবাইলের স্ক্রিনে ইন্দ্রর নামটা ভেসে উঠতেই একটু যেন তাড়াহুড়ো করে মিহির মোবাইলটা চার্জার থেকে খুলে রিসিভ করতে গেল। আর ঠিক তখনই চার্জারে তারের সঙ্গে বেঁধে তার ঘরের একমাত্র ছোট আয়নাটা নিচে পড়ে 2 টুকরো। যাক, তাহলে কাজ আরো একটু বাড়লো। প্রথমে প্রকাশকের অফিস, তারপর ইন্দ্রর অ্যান্টিক শপ, তারপর দুপুরের লাঞ্চ সেরে সব শেষে একটা আয়না কিনে বাড়ি। বেশ, তাই হোক। প্রকাশকের অফিস থেকে বেরোতে গিয়ে মিহির হাতঘড়িতে সময় দেখল 1:45 বাজে। এসেছিল 12:30টায়। প্রাণতোষ বাবুর হাতে কপিটা তুলে দিয়ে মিহির বিজন বাবু সম্পর্কে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে বিজন বাবু নাকি 2 দিন হলো অসুস্থ, এখন ছুটিতে আছেন। ফলে ভেতরে চাপা রাগ ভিতরেই রয়ে গেল। প্রাণতোষ বাবু ভদ্রলোক, বেশ আড্ডাবাজ। মিহিরের সঙ্গে তাঁর বয়সের পার্থক্য হলেও সময় অসময়ে 2-4টে খোশ গল্প করতে তিনি পিছপা হন না। আজও হলো তাই। সেই কারণেই বোধহয় বিজন বাবুর প্রতি মিহিরের রাগটা অনেকখানি পড়ে গেল।
এরপর সিঙ্গাড়া সহযোগে দুবার চা খেয়ে এবং প্রকাশকদের ব্যবসা কতটা লোকসানজনক সেই বিষয়ে ঘণ্টাখানেক আড্ডা মেরে মিহির যখন প্রাণতোষ বাবুর কাছ থেকে ছাড়া পেল, তখন দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছে। কাছাকাছি একটা রেস্তোরাঁ থেকে দুপুরের খাওয়া সেরে নিয়ে মিহির সেখান থেকে ট্যাক্সি করে সোজা ইন্দ্রর দোকানের দিকে রওনা দিল। রাস্তায় ট্রাফিক জ্যাম হওয়ার ফলে 40 মিনিটের পথ যেতে সময় লাগলো প্রায় 2 ঘন্টা। ইন্দ্রর দোকানটা ঠিক রাস্তার উপরে নয়, বড় রাস্তা থেকে একটু গলির ভিতরে, তা প্রায় 10 মিনিটের পায়ে হাঁটা পথ। ফলে মিহির যখন ইন্দ্রর দোকানে গিয়ে পৌঁছলো তখন বিকেল হয়ে গিয়েছে। আজ আর বেশিক্ষণ থাকা যাবে না, আবার বাড়িও তো ফিরতে হবে। এই ভেবে মিহির ইন্দ্রকে বলল, শোন, আজ কিন্তু বেশি দেরি করব না। আরে ঠিক আছে, একা মানুষ, এমন তো নয় যে বাড়িতে তোর জন্য কেউ অপেক্ষা করছে। এত তাড়া কিসের? দেখ ভাই, 40 মিনিটের পথ 2 ঘন্টা ধরে এসেছি, আবার যেতে 2 ঘন্টা, এরপর আবার ট্রেন ধরে বাড়ি। তুই কি চাস মাঝরাতে গিয়ে বাড়ি পৌঁছই? ও নিয়ে তুই ভাবিস না, তোকে ট্যাক্সি করতে হবে না। স্টেশনের দিকে আমার একটু দরকার আছে, আমি তোকে পৌঁছে দেবো। এই কথার পর আর কিছু বলা চলে না। অগত্যা মিহিরকে কিছুটা সময় বসতেই হলো। তবে ইন্দ্রর কাছে বসা মানে সে এক মূল্যবান সময় যাপন। প্রাচীন জিনিস সম্পর্কে ইন্দ্রর অগাধ জ্ঞান। সে নিজে ইতিহাসের ছাত্র, তাই শুধুমাত্র ব্যবসার খাতিরে নয়, নিজের আগ্রহেই ইন্দ্র এসব ব্যাপারে পড়াশোনা করে। মিহিরও এদিক থেকে তারই মতো প্রাচীন আসবাবপত্র এবং পুঁথিপত্রের ব্যাপারে খুবই আগ্রহী। সে যদিও সাহিত্যের ছাত্র, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মিহির যাকে বলে সর্বভুক। ফলে এমন 2 বন্ধুতে মিলে ঘর ভর্তি প্রাচীন জিনিসপত্রের মাঝখানে গল্পগুজব আরম্ভ করলে সময়ের দিকে নজর না থাকাটাই যে স্বাভাবিক সে কথা বলার অপেক্ষা রাখে না। বেশ কিছুক্ষণ গল্পগুজব করার পর ইন্দ্র বলল, চল এবার তোকে নতুন কালেকশনগুলো দেখিয়ে আনি। ইন্দ্রর অ্যান্টিকের দোকানটা বেশ বড়, 2 জন কর্মচারীও আছে। দোকান থেকে কিছুটা দূরেই ইন্দ্রর আরেকটা দোকান রয়েছে, তবে এটাকে দোকান না বলে গোডাউন বলাই ভালো। সচরাচর যেসব অ্যান্টিক জিনিসপত্রের তেমন কোনো চাহিদা নেই এবং নতুন যে মালপত্র আসে সেগুলোকে দোকানে না রেখে এখানে রাখা হয়। দোকানের দেখাশোনার ভার কর্মচারীদের উপর দিয়ে ইন্দ্র মিহিরকে তার এই অ্যান্টিক শপের গোডাউনে নিয়ে এলো। লোহার মজবুত দরজা ঠেলে ভিতরে ঢুকতেই নাকে এলো পুরনো জিনিসপত্রের খুব চেনা একটা গন্ধ। মিহির বহুবার এখানে এসেছে। এই তো 2 মাস আগেই 150 বছরের পুরনো ছোট সাইজের একটা ছুরি দেখার জন্য এসেছিল। ছুরিটা নাকি রাজস্থানের কোনো এক পরিত্যক্ত কেল্লায় পাওয়া যায়। শুধু ছুরি কেন, প্রাচীন আসবাবপত্র, টাকা পয়সা, সাজগোজের জিনিসপত্র, পুঁথি ইত্যাদি আরো বহু কিছু দেখার জন্য মিহির আগেও অনেকবার এই ঘরে এসেছে। এই ঘরের কোথায় কোন জিনিস রাখা আছে তা এখন মিহিরের প্রায় মুখস্থ। নতুন জিনিসপত্রের মধ্যে ছিল 2টো রাজস্থানী গয়নার বাক্স, একটা ব্রোঞ্জের লক্ষ্মী মূর্তি, একটা নবাবী আমলের গড়গড়া, একটা কম্পাস আর একটা ট্যাঙ্ক ঘড়ি। ওই রাজস্থানী গয়নার বাক্স ছাড়া বাদবাকি জিনিসগুলোর বয়স 200 বছরের কম নয়। জিনিসগুলো দেখা শেষ হলে মিহিরের চোখ পড়ল ঘরের দেয়ালে টাঙিয়ে রাখা মাঝারি মাপের একটা আয়নার দিকে। অদ্ভুত ধরনের নকশা করা কাঠের ফ্রেমে বাঁধানো। সেই নকশাটার দিকেই প্রথমে আকৃষ্ট হয়ে মিহির আয়নাটার দিকে এগিয়ে গেল। কাছে যেতে আয়নার ফ্রেমের নকশাটা আরো স্পষ্টভাবে ফুটে উঠল। সচরাচর ফার্নিচারের দোকানে যে ধরনের ফ্রেমের নকশা দেখা যায় এটা ঠিক সেরকম নয়। তাছাড়া আয়নার কাজটাও যেন অন্য রকম। অন্তত মিহির যেখানে দাঁড়িয়ে সেখান থেকে তার মনে হলো যেন আয়নাটায় কাচের বদলে রয়েছে একটা জলের স্তর। মাঝে মাঝে সেখানে যেন ঢেউ খেলছে। মিহির আরো কাছ থেকে দেখার জন্য নিঃশব্দে আয়নাটার দিকে এগিয়ে গেল। ইন্দ্র তাকে এতক্ষণ লক্ষ্য করেনি। সে নতুন আসা জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছিল। মিহিরের দিকে চোখ পড়তেই সে বলল, এই দেখ, আয়নাটা তোকে দেখাতেই ভুলে গেছি। ইন্দ্রর কথায় মিহির একটু চমকে উঠল। আসলে এক মনে আয়নাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে সে যেন কি একটা অনুভব করছিল। মিহিরের কথায় সেই ঘোর হঠাৎ কেটে গেল। গত রোববার এক অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক আমায় ফোন করেন। তার নাম অ্যাডাম ক্রিমসন। আসলে সপ্তাহ 2 আগে আমি আমার দোকানের একটা বিজ্ঞাপন পেপারে দিয়েছিলাম। সেখানে আমার ফোন নাম্বারটাও দেওয়া ছিল। ভদ্রলোক সেই বিজ্ঞাপন দেখেই আমায় ফোন করেন এবং এই আয়নার কথা বলেন। সব কথা শুনে আমি তাকে সোম থেকে শনি এর মধ্যে যে কোনো একটা দিন আসতে বলি।
কিন্তু ভদ্রলোক রাজি হলেন না। বললেন শুধু এই আয়নাটা দিলেই হবে না, এর সঙ্গে নাকি এক অদ্ভুত ইতিহাস জড়িয়ে আছে এবং সেই ইতিহাস তিনি আমাকে বলতে চান। সে কথা আবার দোকানে বলা যাবে না। তাছাড়া বার্ধক্যজনিত কারণে তিনি বেশি হাঁটাচলা করতে পারেন না। অতএব আমি যদি সত্যি আয়নাটা নিতে চাই তাহলে যেন তার বাড়ি গিয়ে নিয়ে আসি। আমি আর কথা না বাড়িয়ে রাজি হয়ে গেলাম। ফোনে তার কাছে তার বাড়ির ঠিকানা নিয়ে সেদিন বিকেলেই বেরিয়ে পড়ি। গাড়ি করে আমার এখান থেকে 2 ঘন্টার রাস্তা। গিয়ে যখন পৌঁছলাম তখন 5টা বাজে। কলিং বেল শুনে মাঝবয়সী একটা ছেলে দরজা খুলল। আমার পরিচয় পেয়ে বলল, আমার সঙ্গে আসুন স্যার, আপনার জন্যই অপেক্ষা করছেন। এই বলে সে আমায় বাড়ির ভেতরে নিয়ে গেল। ভদ্রলোকের বাড়িটা বাইরে থেকে দেখতে হাল আমলের ছিমছাম আধুনিক বাড়ির মতো, কিন্তু বাড়ির ভেতরে ঢুকে মনে হলো যেন ভিক্টোরিয়ান যুগের কোনো বনেদি ইংরেজি বাড়িতে এসে পড়েছি। চারপাশের আসবাবপত্র, দেওয়ালের পেইন্টিং, ঘরের এক কোণে রাখা পিয়ানো, সবকিছুর মধ্যে একটা স্পষ্ট আভিজাত্যের ছাপ। ভদ্রলোক যদিও তার আয়নার কথা বলেছিলেন, কিন্তু তার ঘরের চারপাশে যেসব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা সবই অ্যান্টিক। সত্যি কথা বলতে এবার আমার নিজেরই একটু সংকোচ হচ্ছিল। জানি না ভদ্রলোক আয়নাটা কত টাকায় দিতে রাজি হবেন। এদিকে আমি তো সঙ্গে করে 1000 বেশি আনিইনি। যাই হোক, সেই ছেলেটাকে অনুসরণ করে বাড়ির ভেতরে টানা প্যাসেজ দিয়ে ঢুকে ডান দিকে একটা ঘরের বন্ধ দরজার সামনে এলাম। স্যার ভিতরে আছে, কাইন্ডলি একবার নক করে নেবেন। হ্যাঁ, আসতে পারি? দরজা ঠেলে আমি ভেতরে ঢুকলাম। এটাই হয়তো ভদ্রলোকের স্টাডি। ঘরের দেওয়াল জুড়ে বুকশেলফ, একপাশে একটা ভিক্টোরিয়ান পেডেস্টাল ডেস্ক এবং ঠিক তার বিপরীতে বসে রয়েছেন এই বাড়ির মালিক। পাশে একটা ফ্লোর ল্যাম্প জ্বলছে। সেই ল্যাম্পের মৃদু আলোয় দেখলাম ভদ্রলোক একটা কফিন কাউচের উপর বসে আছেন। বাড়ির সাজসজ্জার সঙ্গে ভদ্রলোকের চেহারা একেবারে মানানসই। বয়স আন্দাজ 60-এর কাছাকাছি। তবে আমি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলাম ওই কাউচটা দেখে। সচরাচর এই ধরনের কাউচ কেউ ব্যবহার করে না। আমি নিজেও এর আগে এই কাউচ দেখিনি। তবে ব্যবসার খাতিরে অনেক সময় বিভিন্ন অকশন হাউসের খোঁজ খবর নিতে গিয়ে ইন্টারনেটে 2-1 বার এই জিনিস চোখে পড়েছিল। বলাই বাহুল্য, এই জিনিস যেমন দামি তেমনি শৌখিন। ভদ্রলোক আমাকে স্বাগত জানিয়ে পাশের একটা চেয়ারে বসতে বললেন। আমি চেয়ারে বসতেই আমায় জিজ্ঞাসা করলেন, বাড়ি চিনে আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না, অসুবিধে আর কি, তবে এদিকটায় আমার খুব একটা আশা হয়নি। এদিকে আগে এতটা জনবসতি ছিল না। বছর 10 হলো চারপাশে এইসব ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে। আমি এখানে আছি আজ 30 বছরের ওপর। আচ্ছা, আগে বলুন কি খাবেন, চা না কফি? চাই, ঠিক আছে। তার আগে কি ওই আয়নাটা একবার দেখা যায়? ভদ্রলোক কোনো উত্তর না দিয়ে পাশে রাখা সিগার কেস থেকে একটা সিগার নিয়ে আমায় অফার করলেন। আসুন। আমি ও রসে বঞ্চিত। ভদ্রলোক জ্বলন্ত সিগারে বেশ কয়েকটা টান দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আগে আপনাকে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তরগুলো যদি সঠিক হয় তাহলে আমি আপনাকে আয়নাটা বিনামূল্যে দিয়ে দেব। যদিও তার আগে এই আয়নার ইতিহাস আপনাকে আমি বলবো। সব শুনে যদি আপনি রাজি হন তাহলেই আয়নাটা আপনার। তারপর আপনি সেটা বিক্রি করবেন না নিজের কাছে রাখবেন তা সম্পূর্ণ আপনার ব্যাপার। এবার বলুন, রাজি? আমি ভদ্রলোকের কথা শুনে প্রথমে একটু আশ্চর্য হলাম। ইনি আবার ছিটগ্রস্ত নয় তো? আয়না বিক্রি করবে বলে বাড়িতে ডেকে এনে এখন মৌখিক পরীক্ষা নিতে বসবে? শুধু তাই নয়, পাশ করলে রয়েছে আকর্ষণীয় পুরস্কার। মনে মনে একটু হাসিই পেল। কিন্তু ভদ্রলোকের চোখে মুখে কোনো ধরনের অস্বাভাবিক আচরণের ছাপ আমি দেখতে পেলাম না। তাছাড়া ঘরের জিনিসপত্র দেখলেই মালিকের খুব উঁচু দরের রুচির পরিচয় পাওয়া যায়। কি আর করব, একটু ভেবে নিয়ে বললাম, রাজি। ভদ্রলোক তার প্রশ্নোত্তর পর্ব আরম্ভ করলেন। আপনি অকাল্ট সোসাইটির নাম শুনেছেন?
নাম শুনেছি এই পর্যন্তই, বিশেষ কিছু জানি না। কতটুকু জানেন? জানি বলতে আনুমানিক 1000 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় এই ধরনের সোসাইটি তৈরি হয়। মূলত যারা লোকচক্ষুর আড়ালে থেকে ম্যাজিক বা জাদুবিদ্যা অথবা অনেক সময় প্রেত চর্চা করতেন, তাদের নিয়ে এই ধরনের সোসাইটি গঠন করা হয়। বেশ। আচ্ছা, আপনি বলিং ব্রুক নামটা কোথাও শুনেছেন? হ্যাঁ, শুনেছি। শেক্সপিয়ারের হেনরি সিক্স নাটকে এই নামে একজন জাদুকরের কথা আছে। শেক্সপিয়ার? There are more things in heaven and earth. তিনি অদ্ভুতভাবে হেসে উঠলেন। তার হাতের জ্বলন্ত সিগারের ধোঁয়া, ঘরের মৃদু আলো আর চারপাশের পরিবেশের সঙ্গে সেই হাসি মিলেমিশে কেন জানি না বারবার একটা সাংঘাতিক কোনো কিছুর ইঙ্গিত দিতে লাগলো। সবচেয়ে আশ্চর্য বিষয়, আমার একবারের জন্য আর এই ভদ্রলোককে অস্বাভাবিক বলে মনে হলো না। জানি না কেন, কোন একটা শক্তিতে লোকটা আমায় এই সমস্ত ঘটনা নির্দ্বিধায় মেনে নিতে বাধ্য করছিলেন। পরে যদিও এসব ভেবে নিজের ওপরই হাসি পেয়েছিল, সত্যি বলতে ভুলেও গিয়েছিলাম। কিন্তু যতক্ষণ ভদ্রলোকের সামনে বসেছিলাম, ততক্ষণ আমি যেন একটা দুর্নিবার ঘোরের মধ্যে ছিলাম। ইন্দ্রর গোডাউনে রাখা একটা দেয়াল ঘড়িতে ঢং ঢং আওয়াজে হঠাৎ মিহির আর ইন্দ্র দুজনেরই চমক ভাঙল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 7টা বাজে। মিহিরের মধ্যে তখন আর বাড়ি ফেরার ব্যস্ততা নেই। ভদ্রলোক আর কিছু জিজ্ঞাসা করলেন না? না, প্রশ্ন আর কিছু করলেন না। হাসি থামিয়ে ভদ্রলোক সিগারে আবার বেশ কয়েকটা টান দিয়ে বললেন, আপনাকে আমি আর কোনো প্রশ্ন করব না। আমার যা জানার ছিল সে কথা আমি জেনে গিয়েছি। আয়নাটা আমি আপনাকে বিনামূল্যেই দেব, তবে ওটার ইতিহাস শোনার পর আপনি নেবেন কিনা সেটাই এখন প্রশ্ন। ঠিক আছে, আগে শুনি না। বেশ, শুনুন তবে। আপনাকে যার নাম জিজ্ঞাসা করলাম, অর্থাৎ সেই বলিংব্রুক, তার পুরো নাম হল রজার বলিংব্রুক। এই বলিংব্রুক ছিলেন 15 শতাব্দীর ইংল্যান্ডের একজন নামকরা পুরোহিত, জ্যোতির্বিদ এবং জ্যোতিষী। এক কথায় একজন বড় মাপের স্কলার। রাজপরিবারের সঙ্গেও তার বেশ ঘনিষ্ঠতা ছিল, কিন্তু এসবের ঊর্ধ্বে তার অপর একটি প্রচ্ছন্ন পরিচয়ও ছিল, যে পরিচয় শেষ পর্যন্ত তার কাল হয়ে দাঁড়ায়। যদিও তার এই পরিচয় ইতিহাসে পাওয়া যায় না। আমি কিভাবে জানলাম সেটা ক্রমশ বুঝতে পারবেন। যাই হোক, এই বলিংব্রুক ছিলেন একজন নেক্রোম্যান্সার, অর্থাৎ তথাকথিত তান্ত্রিক বা প্রেত সাধক। এর একমাত্র শিষ্য ছিলেন আমন। এই আমন গুরু বলিংব্রুকের সমস্ত বিদ্যাই আয়ত্ত করেছিলেন। বলিংব্রুকের জীবন কাহিনীতে তার এই শিষ্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 1440 সালের একটি ঘটনা বলিংব্রুকের জীবনে মর্মান্তিক পরিণতি ডেকে আনে। তাঁরই এক পুরোহিত বন্ধু টমাস সাউথওয়েল গোপনে তৎকালীন ইংল্যান্ডের রাজা হেনরি দ্য সিক্সথের একটি কোষ্ঠী তৈরি করেন। এই কোষ্ঠীতে রাজা হেনরি দ্য সিক্সথের মৃত্যুর কথা উল্লেখ করা ছিল। ঘটনাচক্রে এই গোষ্ঠীর কথা রাজার কানে গিয়ে পৌঁছয়। রাজা হেনরি দ্য সিক্সথ বলিংব্রুক এবং সাউথওয়েল সহ আরো কিছু পুরোহিতকে তার বিরুদ্ধে মৃত্যুর ষড়যন্ত্র করার অপরাধে মৃত্যুদণ্ড দেন। এর মধ্যে বলিংব্রুকের মৃত্যুটা ছিল খুবই মর্মান্তিক। মৃত্যুর আগে যদিও বলিংব্রুক তাঁর তান্ত্রিক ক্রিয়াকলাপের কথা স্বীকার করেছিলেন, তবে সে খুবই সামান্য কয়েকটি স্বীকারোক্তি। সেই সময় এই ধরনের ক্রিয়াকলাপের অর্থই ছিল চার্চের বিরুদ্ধাচরণ করা। ফলে বলিংব্রুকের শাস্তি দ্বিগুণ হয়ে গেল। সেদিন ছিল 18ই নভেম্বর। সকালবেলা
তাকে ঘোড়ার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে শহরের জনবহুল এলাকায় নিয়ে যাওয়া হলো। এরপর তার হাত পা বেঁধে জীবিত অবস্থাতেই তার পেট চিরে ফেলা হলো। সেই সময় এই ধরনের অপরাধীদের এইভাবেই শাস্তি দেওয়া হতো। এই যন্ত্রণা বেশিক্ষণ সহ্য করতে হলো না বলিংব্রুককে। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা গেলেন। এরপর তার মাথা কেটে লোককে দেখানোর জন্য লন্ডন ব্রিজের ওপর নিয়ে যাওয়া হলো। তার মুন্ডহীন দেহটিকে লম্বালম্বি ভাবে চিরে দুফালি করে শহরের দুদিকে নিয়ে গিয়ে রাখা হলো, আর তার হৃৎপিণ্ড নিয়ে যাওয়া হলো শহরের আরেক দিকে। এইভাবে শহরের চারদিকে বলিংব্রুকের শরীরের 4টি অংশ নিয়ে যাওয়া হলো মানুষকে দেখানোর জন্য। বলিংব্রুকের শিষ্য আমান এই সময় শহরে ছিলেন না। এই ঘটনার 2 দিন পরে তিনি শহরে এসে সবকিছু শুনে হতবাক হয়ে গেলেন। তবে তার মধ্যে তখন কিন্তু রাগ বা প্রতিশোধ স্পৃহা ছিল না, বরং তিনি আর সময় নষ্ট না করে তার গুরু বলিংব্রুকের দেহাবশেষ সংগ্রহ করতে ছুটলেন। অনেক কষ্টে আমান শহরের 3 প্রান্ত থেকে বলিংব্রুকের দ্বিখণ্ডিত শরীর এবং হৃৎপিণ্ড সংগ্রহ করলেন, কিন্তু তার মাথাটা পাওয়া গেল না। সেটা নাকি চুরি গিয়েছিল। যাই হোক, বাক্সবন্দি করে সেই দেহাবশেষ তিনি নিয়ে গেলেন শহরের বাইরের এক জঙ্গলে। আমান এই জঙ্গলেই একটা ছোট্ট কাঠের ঘরে থাকতেন। এই ঘরটাই ছিল তার জাদুবিদ্যার সাধন পীঠ। এবার তার জাদুবিদ্যার পরীক্ষার পালা। তিনি মৃত বলিংব্রুককে একটু একটু করে জীবিত করে তুলবেন। সবশেষে প্রয়োজন হবে একটি মাথা, সেটার ব্যবস্থাও করা যাবে। আগে এই অংশগুলোকে জীবিত করতে হবে। গভীর রাত। ইংল্যান্ড শহরের শেষ সরাইখানার আলোটাও তখন নিভে গিয়েছে। শহরের মধ্যে গভীর ঘুমের নিস্তব্ধতা। ছোট ছোট ছেলে মেয়েদের বাড়ির বড়রা ততক্ষণে ফেরি কুইনের গল্প বলে ঘুম পাড়িয়ে দিয়েছে। শহরের শেষ মাথায় বেশিরভাগ খামার চাষীদের বাড়িঘর। সেখান থেকে জঙ্গলের দূরত্ব বেশি নয়, তবে এই জঙ্গলে দিনের বেলাতেও কেউ ঢুকতে সাহস পায় না। আজ পর্যন্ত যারা জঙ্গলে গিয়েছে কেউ আর ফিরে আসেনি। কেউ সঠিক জানেও না যে জঙ্গলে কোন বিভীষিকা রয়েছে। এই জঙ্গলেই আমানের ঘর। সে এই রাতেই তার জাদুবিদ্যা দিয়ে বলিংব্রুকের দেহাবশেষে প্রাণ প্রতিষ্ঠা করবে। ঘরের মধ্যে মোমের আলো জ্বলছে, সামনে তন্ত্রপাচার সাজানো। একপাশে বলিংব্রুকের দেহাবশেষের বাক্সগুলো মুখ খোলা অবস্থায় রাখা। সেই পচা গলা দেহাবশেষের উপর বড় বড় মাছি ভনভন করছে। বিকট মাংস পচা গন্ধে সারা ঘর ভরে গিয়েছে। সেই বাক্সগুলোর দিকে মুখ করে বসে আমান মন্ত্রোচ্চারণ করছে। এইভাবে একের পর এক তান্ত্রিক ক্রিয়া করতে করতে রাত্রি শেষ প্রহরে হঠাৎ আমানের মনে হলো যেন দূর থেকে জঙ্গলের ডালপালা ভেঙে প্রচন্ড বেগে ঝোড়ো হাওয়া তার ঘরের দিকে এগিয়ে আসছে। সেই মুহূর্তেই আমান আরো একটা ব্যাপার অনুভব করল। এতক্ষণ শুধুমাত্র দেহাবশেষের উপর মাছি উড়ছিল, এখন যেন গোটা ঘরময় মাছি উড়ে বেড়াচ্ছে। আর তারই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সেই মাংস পচা গন্ধ। আমার মনে মনে একটু শঙ্কিত হল। এই তান্ত্রিক ক্রিয়ায় তো এমনটা হওয়ার কথা নয়, তাহলে কি? তার এই কথা ভাবতে ভাবতে সেই ঝোড়ো হাওয়া তার ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। আমার তখনও সেইভাবেই বসে রয়েছে।
সে ইতিমধ্যে ঘটনাটা আন্দাজ করতে পেরে কিছুটা যেন ভয় এবং আতঙ্কে কুঁকড়ে গিয়েছে। বলিংব্রুক মরবার সময় নিজের আত্মা নিশ্চয়ই শয়তানকে দান করেছিলেন, ফলে তার আত্মা এখন শয়তানের দাস হয়ে পিশাচ জমিতে ঘুরে বেড়াচ্ছে। তার এখন একটা শরীর চাই, যার মধ্যে তিনি আবার জেগে উঠবেন। আমান দেখল সেই হাওয়া কাঠের বাক্সের মধ্যে থেকে দ্বিখণ্ডিত দেহ এবং হৃৎপিণ্ডের পচা গলা অবশেষ শূন্যে ঘোরাতে লাগলো এবং ক্রমে একটু একটু করে একে অপরের সঙ্গে জোড়া লাগিয়ে দিল। দেহের বিভিন্ন জায়গায় যেখানে মাংস খসে পড়েছিল সেখানে নতুন মাংস গজিয়ে উঠল। বলিংব্রুকের মূল্যহীন শরীরে প্রাণ ফিরে এলো, কিন্তু প্রাণ ফিরে আসলেই সেই দেহ যেন অসহ্য যন্ত্রণায় ছটফট করতে আরম্ভ করল। আমানের চোখের সামনে একটা মূল্যহীন দেহ ঘরময় দাপিয়ে বেড়াচ্ছে, কি যেন খুঁজছে। তার মাথা না থাকলেও কোনো এক আশ্চর্য শক্তিতে সে সবকিছু বুঝতে পারছে। কিন্তু এবার যে ঘটনাটা ঘটল তা আমানকে ভেতর থেকে নাড়িয়ে দিল। আমান এই তান্ত্রিক ক্রিয়ায় বসার আগেই নিজেকে মন্ত্র শক্তিতে সুরক্ষিত করে নিয়েছিল, ফলে তার কোনো ধরনের ক্ষতির আশঙ্কা ছিল না। কিন্তু যে দৃশ্য সে চোখের সামনে দেখল তা যেন তার সাহসের শেষ নির্যাসটুকু নিংড়ে দিয়ে তাকে ছিবড়ে করে সেই জায়গায় বসিয়ে রাখল। আমান দেখল এতক্ষণ যে মাছিগুলো ঘরময় উড়ে বেড়াচ্ছিল সেগুলোই ঘরের এক কোণায় গিয়ে একে একে জমা হলো। তারপর সেই মাছিগুলো মানুষের আকৃতি ধারণ করল। ঠিক মানুষ নয়, শরীরটা মানুষের আর মুখটা অনেকটা ছাগলের মতো। শিং দুটো উঁচু হয়ে উঠে মাথার পিছন দিকে বেঁকে গিয়েছে। পিঠের দুদিকে বাদুড়ের মতো একজোড়া ডানা। ক্রমে আকৃতি আরো স্পষ্ট হয়ে উঠল। কিছুক্ষণের মধ্যে সেই আকৃতির শরীর ধারণ করল। মাছিগুলো তখন আর নেই। আমান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। বাফোমেট বাফোমেট বলতে বলতে আমানের সারা শরীর কেঁপে উঠল। বাফোমেট শয়তানের অপর নাম। সে নিজে এসেছে। আমান কিন্তু শুধুমাত্র বলিংব্রুকের আত্মাকেই আহ্বান করেছিল, কিন্তু তিনি যেহেতু শয়তানের কাছে নিজের আত্মাকে বিক্রি করেছেন, তাই তার আত্মার সঙ্গে সঙ্গে আত্মার বর্তমান মালিক স্বয়ং শয়তানও এসে পড়েছে। শয়তান দেহ ধারণ করার পর বলিংব্রুকের মুন্ডহীন দেহ স্থির হয়ে তার দিকে ফিরে দাঁড়ালো। বাফোমেট তার ডান হাতে তর্জনী আমানের দিকে তুলে ধরতেই বলিংব্রুকের দেহটা আস্তে আস্তে আমানের দিকে এগিয়ে আসতে লাগলো। আমান বুঝতে পারল শয়তানের নির্দেশে বলিংব্রুকের প্রেতাত্মা আমানকে হত্যা করে তার মাথা কেটে নেবে। তারপর সেই মাথা নিজের ধরে বসিয়ে শয়তানের দাস বলিংব্রুক আবার জেগে উঠবে। না, এই হতে দেওয়া যাবে না। এই কথা মুহূর্তের মধ্যে আমান ভেবে নিয়ে একটা দুঃসাহসী কাজ করে বসলো। যদিও এই কাজ সে এর আগে কখনো করেনি। শয়তানের সামনে তো নয়। আমান যে মন্ত্রে বলিংব্রুকের আত্মাকে আহ্বান করেছিল ঠিক সেই মন্ত্রই উল্টোভাবে উচ্চারণ করতে আরম্ভ করল। ফলে তার খুব কাছাকাছি এসে বলিংব্রুকের মুন্ডহীন দেহটা আর আমানের দিকে এগোতে পারল না, সেখানেই দাঁড়িয়ে থাকলো। বাফোমেট দাঁড়িয়ে এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমাদের ভয় এতক্ষণে অনেকটা কেটে গিয়েছে। সে জানে বলিংব্রুকের প্রেতাত্মা এখন আর তার ক্ষতি করতে পারবে না।
শয়তানও পারবে না। এবার শয়তান এক পা করে বলিংব্রুকের মুন্ডহীন দেহের দিকে এগিয়ে গেল এবং মুহূর্তের মধ্যে সেই দেহটাকে দু হাতে ধরে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। ফিনকি দিয়ে তার দেহ থেকে রক্ত ছড়িয়ে পড়ল আমানের সারা ঘরে। বলিংব্রুকের সেই মুন্ডহীন দেহের ছটফটানি দেখে আমান তার যন্ত্রণার কথা বুঝতে পারল। আমান বুঝেছে বাফোমেট তার দাস বলিংব্রুকের মুন্ডহীন দেহকে আর এখানে রাখবে না। বলিংব্রুকের প্রেতকে মানুষের দেহে সম্পূর্ণভাবে জাগিয়ে তুলতে না পেরে রাগে প্রতিহিংসায় বাফোমেট তার দাস বলিংব্রুকের দেহকে খেয়ে ফেলছে। এবার বলিংব্রুককে জাগানোর জন্য অন্য একটা মানুষের দেহ প্রয়োজন। কে সেই মানুষ? তবে কি আমান নিজেই? এই কথা ভাবতে ভাবতে আমান দেখল কিছুক্ষণের মধ্যেই বাফোমেট সম্পূর্ণ দেহটাকে খেয়ে ফেলেছে। তার চোখগুলো রক্তের মতো লাল, সেখানে যেন নরকের আগুন জ্বলছে। আবার শয়তান আমাদের দিকে তর্জনী তুলেছে। কিছুক্ষণের জন্য চারিদিক নিস্তব্ধ। তারপর শয়তান সেই অবস্থাতেই বিকট একটা চিৎকার করে উঠল। সেই চিৎকারের সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে বুনো নেকড়ের দল একসঙ্গে ডেকে উঠল। এরপরই আগের মতো সেই ঝোড়ো হাওয়া হয়ে শয়তান জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। ঘটনাটা ঘটেছিল শেষ রাতে। একটু সকাল হতেই আমাদের ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলো আরেকটি যুবক। তার নাম টমাস। এই টমাস ছিল আমানের শিষ্য এবং তার তন্ত্র সাধনার অন্যতম সহযোগী। সে ঘরে ঢুকে দেখে আমান অজ্ঞান হয়ে মেঝের উপর পড়ে আছে। আমানেরই শেখানো জাদুবিদ্যা প্রয়োগ করে অনেক চেষ্টার পর টমাস আমানকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। গত রাতের সমস্ত ঘটনা আমান তাকে সবিস্তারে বলে। আমানের আদেশেই গত রাতে টমাস এখানে ছিল না। এই ক্রিয়াটি আমান নিজেই করতে চেয়েছিল। সবচেয়ে বড় কথা, এই ক্রিয়ায় সহযোগিতা করার জন্য টমাস তখনও তৈরি ছিল না। যাই হোক, টমাসের সেবা শুশ্রূষায় আমান অল্প দিনের মধ্যেই আবার আগের মতো হয়ে উঠল এবং তার এই প্রিয় শিষ্যকে সে তার সমস্ত জাদুবিদ্যা উজাড় করে শেখাতে লাগল। এইভাবে আরো 1 বছর কাটল। টমাস তখন জাদুবিদ্যায় আমানের মতোই দক্ষ হয়ে উঠেছে। একদিন টমাসকে কাছে ডেকে আমান বলল, দেখো, আমি তোমায় এই যে 1 বছর ধরে আমার সমস্ত জাদুবিদ্যা শিখিয়েছি, তার পেছনে আমার একটা উদ্দেশ্য আছে। গত বছর সেই ঘটনার পর আমি বেশ বুঝতে পেরেছিলাম যে শয়তান যে কোনোভাবেই হোক না কেন আমার আত্মাকে নরকে নিয়ে যাবে। তাই সেদিন যে কাজটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল সেই কাজই তোমাকে সম্পূর্ণ করতে হবে। আপনি কোন কাজের কথা বলছেন? আমার গুরু বলিংব্রুকের আত্মাকে মুক্ত করতে হবে। তা যদি নাও হয়, অন্তত তাকে এখানেই, এই পৃথিবীতেই ধরে রাখতে হবে। তারপর উপযুক্ত সময় বুঝে তাকে শয়তানের কবল থেকে মুক্ত করতে হবে। কিন্তু গতবার আমি নিজেই বুঝতে পারিনি যে এইরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কিন্তু এবার আমি প্রস্তুত। বেশ, তাই হবে। আবার সেই রাত ফিরে এলো, গতবারের মতো। আবার সেই একই উদ্দেশ্যে আমান তান্ত্রিক ক্রিয়ার জন্য প্রস্তুত। এইবার তার সঙ্গী হিসেবে রয়েছে টমাস।
তাকে সবকিছু আগে থেকেই বুঝিয়ে দিয়েছে আমান। সারা রাত ধরে চলল তন্ত্রক্রিয়ার বিভিন্ন অনুষ্ঠান। শেষ রাতে আমান আবার বলিংব্রুকের আত্মাকে আহ্বান করল। আবার সেই ঝড়, সেই দূর থেকে গাছপালা ভেঙে চুড়ে নিয়ে আসার শব্দ। কিন্তু এবার একটা ঘটনা ঘটল। সেই ঝোড়ো হাওয়া এবার আর আমানের ঘরের মধ্যে ঢুকতে পারল না, কারণ বাইরে আমানের যোগ্য শিষ্য টমাস নিজের তন্ত্র শক্তিতে শয়তানকে বাধা দিচ্ছে। ওদিকে ঘর থেকে আমান প্রাণপণে শুধুমাত্র বলিংব্রুকের আত্মাকে আহ্বান করে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই শয়তানের সেই প্রাণঘাতী চিৎকার শোনা গেল। আমান বুঝতে পেরেছিল যে টমাস হয়তো বেশিক্ষণ আর শয়তানকে বাধা দিতে পারবে না। এবার আমান তার শেষ রাস্তাটা বেছে নিল। এই তন্ত্র ক্রিয়ায় আত্মার শক্তি দেহের বাইরে শতগুণ বেড়ে যায়। তাই আমান মন্ত্রোচ্চারণ করতে করতে হাতের কাছে রাখা ছুরি তুলে নিল এবং সজোরে নিজের হৃৎপিণ্ড বরাবর বসিয়ে দিল। মধ্যেই তার শরীর শান্ত হয়ে গেল। তারপর আমানের আত্মা বলিংব্রুকের আত্মাকে আহ্বান করতে লাগল। বাইরে ক্রমে শয়তানের শক্তি ক্ষীণ হয়ে এলো। টমাস আরো প্রাণপণে তাকে বাধা দিতে লাগলো। একসময় বাধ্য হয়ে শয়তান হাল ছেড়ে দিল আর বলিংব্রুকের আত্মাকে ছেড়ে দিয়ে আবার ঝোড়ো হাওয়া হয়ে দূরে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। টমাস দ্রুত এসে আমানের ঘরে ঢুকল। এরকম যে হতে পারে তা আমান আগে থেকেই টমাসকে বলেছিল। তাই ঘরের মধ্যে আমানের ছুরিকাহত রক্তাক্ত মৃতদেহ দেখে টমাস বিন্দুমাত্র বিচলিত হলো না। তাছাড়া সে যখন খুশি আমানের আত্মার সঙ্গে যোগাযোগ করতে পারবে, তাই আমানের দেহত্যাগ করা নিয়ে টমাস দুঃখিত নয়। এই ক্রিয়া করার আগে আমান তাকে বলেছিল বলিংব্রুকের আত্মার শক্তিকে সে 3টে কবচের মধ্যে ভাগ করে রাখবে, কিন্তু প্রতি 100 বছর অন্তর তার আত্মার শক্তি জেগে উঠবে। কারণ শয়তান বলিংব্রুকের আত্মা বাধ্য হয়ে ছেড়ে গিয়েছে, কিন্তু বলিংব্রুক এখনো শয়তানের দাস। তাই 100 বছর অন্তর তার শক্তি জেগে উঠে শয়তানের কাছে যেতে চাইবে। তখন তাকে বাধা দিতে হবে, আর এর জন্য চাই বলি, মানুষের বলি। আমান আরো বলেছিল এই 3টে কবচ তার উত্তরাধিকারীর কথা শুনবে। বলিংব্রুকের সমস্ত জাদুবিদ্যা তার সহায়ক হবে। আমান আরো বলেছিল সবকিছু শেষ হলে টমাস যেন এই আমানের দেহ সমেত তার ঘরটাকে আগুনে পুড়িয়ে দিয়ে আর এই কবচ 3টে নিয়ে অন্য কোনো সুরক্ষিত জায়গায় চলে যায়। আমানের শেষ নির্দেশ মতো সেই কবচ 3টে নিয়ে টমাস আমানের মৃতদেহ সমেত তার ঘরে আগুন ধরিয়ে দেয় এবং ভোরের প্রথম আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই ইংল্যান্ড ত্যাগ করে অন্য শহরে চলে যায়। ঘরের ভেতরে সিগারেট ধোঁয়ার গন্ধ আর ফ্লোর ল্যাম্পের মৃদু আলো কিছুক্ষণের জন্য আমাকেও যেন সেই 15 শতাব্দীতে নিয়ে গিয়েছিল। এই সময় অ্যাডাম সাহেব কথা থামিয়ে দিলেন। দরজায় সেই যুবকটি নক করেছে। ভদ্রলোক কামিন বলাতে যুবকটি চায়ের ট্রে হাতে ভেতরে ঢুকল। আমার সামনে রাখা কাচের ছোট্ট টেবিলে আমার জন্য আনা চায়ের কাপ আর স্যান্ডউইচের প্লেট নামিয়ে রেখে সে আবার চলে গেল। বাইরে কিছুটা অন্ধকার হয়ে এসেছে, কিন্তু ভদ্রলোককে আয়না দেখানোর কথাটা ইচ্ছে করেই আর মনে করালাম না। সত্যি বলতে কি, ভদ্রলোকের গল্পের প্রতি
আমার যেন বেশ আগ্রহ জন্মে গিয়েছিল। হয়তো সেই আগ্রহ বশেই আমি নিজে থেকেই জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তারপর সেই কবচ 3টে নিয়ে টমাস কোথায় গেলেন? হাতের কাছে রাখা ছাইদানিতে জ্বলন্ত সিগারটা রেখে দিয়ে ভদ্রলোক বললেন, তারপর সেই কবচ অনেক জনের হাত ঘুরে আমার পিতামহ এবং পরে আমার পিতামহের কাছে আসে। আমার পিতামহ সেই কবচের শক্তিকে 3টে বস্তুতে নতুন করে প্রতিষ্ঠিত করেন। সেই 3টে বস্তুর মধ্যে একটি গ্র্যান্ডফাদার ক্লক, যা পিতামহের আপন ভাইয়ের বংশধরদের কাছেই থাকার কথা, একটি বই যা পিতামহের অপর এক ভাইয়ের কাছে ছিল, আর শেষ বস্তুটি হলো। এই কথা বলতে বলতে এতক্ষণে ভদ্রলোক তার ঠিক বাঁদিকে দাঁড় করানো একটা বিশাল কাঠের আলমারির দিকে এগিয়ে গিয়েছিলেন। এবার সেই আলমারি থেকে লাল টকটকে ভেলভেটের কাপড়ে মোড়া 1 ফুট বাই 1 ফুট মাপের একটা বস্তু বার করে আমার দিকে ঘুরিয়ে বললেন, এই আয়নাটা। বলে এগিয়ে এসে আয়নাটা আমার হাতে দিলেন। কাপড়ের ঢাকনা আলগা করে দেখলাম, খুব সাধারণ একটা আয়না, শুধু কাঠের ফ্রেমটা অসাধারণ নকশা করা। আমি আয়নাটা হাতে নিয়ে কত টাকায় বিক্রি করলে আমার পোষাবে সেই কথাই ভাবছিলাম। তবে আমায় এইরকম নিবিষ্ট মনে আয়নার দিকে তাকিয়ে থাকতে দেখে ভদ্রলোক কি ভাবছিলেন জানি না। তিনি আমায় একটু চাপা গলায় বললেন, এবার বলুন, আপনি কি আয়নাটা নিতে চান? হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই, যদি আপনার কোনো আপত্তি না থাকে আর কি। বেশ, তাহলে এই আয়না আজ থেকে আপনার। কথাটা বলতে গিয়ে ভদ্রলোকের মুখটা কেমন যেন পাল্টে গিয়েছিল। একটা আশঙ্কা না না ভয় নাকি উত্তেজনা সেই সময় তার মুখে ফুটে উঠেছিল। আমার তখন আর ওসব নিয়ে চিন্তা করার সময় নেই, কারণ সত্যি কথা বলতে আমার এই ব্যবসায়ী জীবনে এই প্রথম এইরকম লাভ হয়েছে। 1 পয়সাও খরচ করতে হলো না, অথচ এরম একটা অ্যান্টিক একেবারে বিনামূল্যে পেয়ে গেলাম। কথা শেষ হলে আমি ভদ্রলোকের কাছে বিদায় নিয়ে উঠতে যাব, হঠাৎ আমার মনে একটা প্রশ্ন এলো। আমি আমার দরজার দিক থেকে মুখ ফিরিয়ে ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, একটা কথা জানতে পারি? দেখলাম ভদ্রলোকের ঠোঁটের কোণায় হাসির মৃদু রেখা ফুটে উঠেছে, যেন আমার এই প্রশ্নের জন্যই তিনি অপেক্ষা করছিলেন। বললেন, নিশ্চয়ই। আচ্ছা, টমাসের কাছ থেকে আপনার প্রপিতামহ কবচ 3টে পেয়েছিলেন, তারপর আপনার পিতামহ এবং পিতার হাত ঘুরে আপনার কাছে এসেছে, তাই তো? না, তা নয়। কবচ 3টে আমার পিতামহ এবং পিতামহ পেয়েছিলেন, আমার পিতা বা আমি পাইনি। সরি, আপনি মানে আপনাদের বংশ কিভাবে টমাসের সঙ্গে জড়িয়ে পড়ল সেই কথাই জানতে ইচ্ছে করছে। ভদ্রলোক এক দৃষ্টে আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে আমায় বললেন, টমাসের পুরো নাম টমাস হেনরি ক্রিমসন। আমরা তাঁরই বংশধর। এই কথা শোনার পর আর কিছু জিজ্ঞাসা করতে মন চাইল না। ভদ্রলোক সত্যি কি মিথ্যে বলছেন আমি জানি না, তবে তার গল্পের প্লট বিন্যাস যে সাংঘাতিক সে কথা মানতেই হবে। যাই হোক, আমি ভদ্রলোকের কাছে বিদায় চেয়ে আয়না সঙ্গে করে ফিরে এলাম। কথা শেষ করে ইন্দ্র সবে কি যেন বলতে যাবে, এমন সময় তার অ্যান্টিক শপের এক কর্মচারী এসে বলল, স্যার, দোকান কি বন্ধ করে দেবো? ইন্দ্র ঘড়ি দেখল, 7:30 বাজে। তুমি বরং একটা কাজ করো, দোকানটা বন্ধ করে চাবিটা বাড়িতে দিয়ে চলে যাও, গোডাউনটা আমি বন্ধ করছি। ঠিক আছে স্যার। মিহিরকে উদ্দেশ্য করে ইন্দ্র বলল, চল, তোকে স্টেশনে ছেড়ে দিয়ে আসি। ইন্দ্র, এই আয়নাটা আমার চাই। মানে তুই নিবি এটা? ইন্দ্র যেন একটু আশ্চর্যই হয়ে গেল। এর আগে বহুবার অনেক দামি অ্যান্টিক শখ করে মিহিরকে দেওয়ার জন্য ইন্দ্র অনেক সাদাসাদি করেছে, কিন্তু মিহির বন্ধু হয়েও কখনো কোনো কিছু নিতে চায়নি। সেই কলেজ থেকেই মিহির এইসব ব্যাপারে প্রয়োজনের থেকে একটু বেশি যেন মুখচোরা। ইন্দ্র তার একমাত্র বন্ধু,
তা সত্ত্বেও মজা করেও কোনোদিন তার কাছে কিচ্ছু চায়নি। তাই আজকে সরাসরি আয়নাটা চেয়ে বসায় ইন্দ্র যেন একটু আশ্চর্য হয়ে যায়। ইন্দ্রর ভাব বুঝতে পেরে মিহির একটু জোর করেই হাসার চেষ্টা করে বলল, আরে আজ সকালে আমার ঘরের আয়নাটা ভেঙে গেছে। দেখ, এমনিতে তো একটা কিনতেই হতো, সেখানে তোর কাছে যখন পেয়ে গেলাম তখন ভাবছিলাম এটাই নিয়ে নি। তবে এই জিনিস কেনার সাধ্য আমার আছে কিনা সেটার দাম শুনে তারপর বলতে পারবো। আরে ধুর, এ তো আর আমায় পয়সা দিয়ে কিনতে হয়নি। তাছাড়া এটা নিয়ে আসার পর থেকেই ভাবছিলাম আর বিক্রি করব না, নিজের কাছেই রেখে দেবো। তুই যদি নিতে চাস তাহলে তো কথাই নেই, আমার কাছে থাকাও যা, তোর কাছে থাকাও তাই। দাঁড়া, আমি আয়নাটা প্যাক করে দিচ্ছি। মিহির আর বাধা দিল না। প্যাক করার জিনিসপত্র সব দোকানে, গোডাউনের মধ্যে তাই কিছু না পেয়ে ইন্দ্র সেই লাল ভেলভেটের কাপড়ে আয়নাটা মুড়ে মিহিরের হাতে দিয়ে বলল, এই কাপড়ে মুড়িয়ে দিলাম, কি চলবে তো? চলবে মানে দৌড়বে। ভাই, এবার যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই গিয়ে গ্যারেজের সামনে দাঁড়া, আমি গোডাউনটা বন্ধ করেই আসছি। ইন্দ্রর অ্যান্টিক শপ থেকে বেরিয়ে গাড়ি করে শর্টকাটে স্টেশন পৌঁছতে লাগলো ঠিক ৩৫ মিনিট। ফলে ইন্দ্রর কাছ থেকে আয়না সহ বিদায় নিয়ে ৮:২২ ট্রেনটা ধরতে মিহিরকে বিশেষ পরিশ্রম করতে হলো না। বাড়ি পৌঁছে সে আগে আয়নাটাকে একটা পছন্দ মতো জায়গায় রাখার ব্যবস্থা করলো। শেষ পর্যন্ত নিজের বেডরুমে বিছানার পাশে মাথার দিকটার ফাঁকা দেয়ালে আয়নাটা রাখার ব্যবস্থা করলো। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মিহির আয়নাটার কাছে এসে দাঁড়ালো। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে আরম্ভ করলো আয়নার ফ্রেমের নকশাটা। কিন্তু কই, এখন তো আর সেই রকম লাগছে না। গোডাউনে থাকতে আয়নাটা যেমন লাগছিল, এখন আর সেই রকম লাগছে না কেন? হয়তো তখন চোখের ভুলে কি দেখতে কি দেখেছে। আসলে ইন্দ্রর অ্যান্টিক শপের গোডাউনে আয়নাটাকে প্রথম দেখে মিহির যতটা আকর্ষণ অনুভব করেছিল, এখন আর ঠিক সেই রকম লাগছে না। বরং আয়নাটাকে ভালোভাবে দেখে নিয়ে মিহির যেন মনে মনে ভাবল, তার একার পক্ষে আয়নাটা বড্ড বেশি বড়। এটা না আনলেই মনে হয় ভালো ছিল। যাই হোক, এসব ভেবে সময় নষ্ট না করে মিহির সোজা তার স্টাডিতে চলে গেল। ফেরার পথে হোটেল থেকে রাতের ডিনার সেরে এসেছিল, কাজেই সেসব ঝামেলা আর নেই। এর মধ্যেই মহিন তাকে ফোন করেছিল তার ছেলের কদিন ধরে ধুম জ্বর। তাকে নিয়ে ছোটাছুটি করতে গিয়ে মিহিরকে সে জানাতে পারেনি। কাল থেকে আবার সে কাজে আসবে। মিহিরই বা এই পরিস্থিতিতে কি আর বলবে। ঠিক আছে, একটু সকাল সকাল এসো বলে ফোন রেখে দিল। তখন রাত প্রায় 1:45। মিহির কম্পিউটারে লিখছে। এমন সময় হঠাৎ তার মনে হলো যেন তার কানের কাছে ফিস ফিস করে কেউ কিছু বলছে। প্রথমটা ভেবেছিল মনের ভুল, পরে আরো কয়েকবার এরকম হওয়াতে মিহির ব্যাপারটা নিয়ে একটু কৌতূহলী হয়ে উঠল। তারপর নিজে থেকেই মন দিয়ে শব্দটা শুনে বুঝতে পারল যে সেটা আসছে তার বেডরুম থেকে। শব্দটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে, ফিস ফিস করে হচ্ছে, কিন্তু স্পষ্ট। যে ভাষায় শব্দটা হচ্ছিল তা বাংলা, হিন্দি বা ইংরেজি নয়, গ্রিক ভাষা। কথাটা স্পষ্টভাবে শুনতে পেয়ে মিহির যেন মন্ত্রচালিত হয়ে চেয়ার থেকে উঠে ধীর পায়ে বেডরুমের দিকে এগিয়ে গেল। যতই বেডরুমের দিকে এগিয়ে যেতে লাগলো, সেই শব্দ আরো স্পষ্ট হয়ে উঠল। বেডরুমে গিয়ে মিহির সেই আয়নার সামনে এসে দাঁড়ালো। ঘরে নীল রঙের একটা নাইট ল্যাম্প জ্বলছে। সেই আলোয় মিহির নিজের ছায়া আয়নাতে দেখতে পাচ্ছে। এবার সে দেখল আয়নায়
তার ছায়াটা যেন ঢেউ খেলে গেল, ঠিক গোডাউনে দেখা দৃশ্যের মতো। এখন মনে হচ্ছে আয়নায় যেন কোনো কাঁচই নেই, তার বদলে রয়েছে জলের আস্তরণ। সেই আস্তরণে মাঝে মাঝে ঢেউ খেলে যাচ্ছে। এদিকে সেই শব্দ আরো জোরে চারদিক থেকে মিহিরকে চেপে ধরছে। হঠাৎ আয়নার কাঁচ আগের মতো স্থির হয়ে গেল, কিন্তু সেখানে মিহিরের প্রতিচ্ছবি নেই। যার প্রতিচ্ছবি আয়নায় ভেসে উঠল, তার দেহ না পুরুষের না মহিলার, অথচ উভয় শরীরেরই সমস্ত লক্ষণ সেখানে রয়েছে। আর মাথাটা অনেকটা ছাগলের মতো, যার দুটো শিং উপর দিকে উঠে মাথার পিছনে বেঁকে গিয়েছে। তার চোখ দুটো যেন লাল আগুনের ভাটা। সে যেমন নিষ্পলক ভাবে মিহিরের দিকে তাকিয়ে, মিহিরও তেমনি নিষ্পলক এবং বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। এইভাবে কিছুক্ষণ থাকার পর আয়নার ফুটে ওঠা সেই প্রতিচ্ছবি মিহিরের দিকে ডান হাতের তর্জনী তুলে ধরল। আয়নার কাছে সশব্দে একটু একটু চির ধরে তা গ্রিক অক্ষরের আকৃতি নিল। সেই অক্ষরেই এবার ভেসে উঠল সেই কথাগুলো যা এতক্ষণ মিহিরের চারপাশে ক্রমাগত হয়েই চলেছে। মিহির একটা একটা করে সমস্ত শব্দ উচ্চারণ করল। উচ্চারণ যেই শেষ, তখনই আয়নার সেই প্রতিচ্ছবি বিকট ভাবে হেসে উঠল। সেই হাসি যতটা ভয়ানক ততটাই মর্মান্তিক। সেই হাসির শব্দে মিহিরের মনে হলো যেন সে আর কোনোদিনও এই পৃথিবীতে ফিরে আসতে পারবে না। সে দূরে চলে যাচ্ছে, এমন এক জায়গায় যেখানে শুধুই যন্ত্রণা, কষ্ট। সে জায়গা পৃথিবীর কোনো জায়গা নয়। এই কথা ভাবতে ভাবতে মিহিরের চোখ ঝাপসা হয়ে আসছে। আর ঠিক সেই সময় রাস্তার সবকটা কুকুর যেন একসঙ্গে কেঁদে উঠল। এরপরই মিহির জ্ঞান হারিয়ে মেঝের উপর পড়ে যায়। দূর থেকে যেন ঘন ঘন কলিং বেলের শব্দ কানে আসছে। কিছুক্ষণের মধ্যে তা স্পষ্ট হয়ে গেল। কে এসেছে? একটা ঝিম লাগা ঘোরের মধ্যে বিছানায় পড়ে মিহির ভাবছে, কাল রাতে কি হয়েছিল? দুঃস্বপ্ন? মাথাটা এত ব্যথা করছে কেন? দরজায় কে এসেছে? চলে যাও। সেই ঘোরের মধ্যেই বিড়বিড় করে মিহির এইসব বলছে। এদিকে কলিং বেল থেমে গিয়ে দরজায় ধাক্কা পড়তে আরম্ভ করেছে। বিরক্তি ক্লান্তি ভাব নিয়ে মিহির তার অবশ শরীরটাকে কোনো রকমে টেনে দরজার কাছে নিয়ে গেল। দরজা খুলে দেখল তার কাজের লোক মহিন এসেছে। সে তো মিহিরকে দেখে একটু যেন ঘাবড়েই গেল। জিজ্ঞাসা করল, কি হয়েছে দাদা? সেই কখন থেকে ডাকছি, শরীর খারাপ? মিহির চেষ্টা করেও না, এর বেশি আর কিছু বলতে পারল না। দরজা খুলে দিয়ে সে আবার বিছানায় এলিয়ে পড়ল। কাজের লোকটাও তাকে আর কিছু জিজ্ঞাসা করে বিরক্ত করেনি। সে নিজের মতো কাজ করে যখন দুপুরের খাওয়ার জন্য মিহিরকে ডাকতে গেল, ততক্ষণে মিহির অনেকটা সুস্থ হয়ে উঠেছে। তবু ইচ্ছে করেই বিছানায় শুয়ে কাল রাতের কথা ভাবতে লাগলো। কাজের লোকটা ডাক দিতে সে উঠে বসল। তারপর স্নানে চলে গেল। স্নানের পর মিহির একদম সুস্থ হয়ে উঠল। মন থেকে কাল রাতের ঘটনাটাও তখন অনেকটা হালকা হয়ে গিয়েছে। মাথার যন্ত্রণাও এখন আর নেই। দুপুরে খাওয়া দাওয়া করে সে লিখতে বসল। লেখা যখন শেষ হলো তখন 4টে বাজে। বিকেলে চা দিয়ে তারপর মহিন বাড়ি চলে গেল। গত রাতের ঘটনাটার রেশ হালকা হয়ে এলেও
সারাদিনই কোনো না কোনো কাজের ফাঁকে সে ঘটনাটাকে বারবার মনে করছিল। রাতে খাওয়া শেষ করে লিখতে বসবে, এমন সময় মিহির দেখল তার মোবাইলটা রয়েছে তার বেডরুমে। সেটা আনতে গিয়েই মিহিরের চোখ পড়ল আয়নার দিকে। গতকাল রাতের মতো আবার সেই আয়নায় মাঝে মাঝে যেন ঢেউ খেলে যাচ্ছে। মিহির সেইভাবেই মন্ত্রমুগ্ধের মতো আয়নার সামনে বিস্ফারিত চোখে দাঁড়িয়ে রইল। আয়নার মধ্যে এখন আর তার প্রতিচ্ছবি নেই, বরং সেই জায়গায় ফুটে উঠেছে আর একজনের প্রতিচ্ছবি। তো বিজনবাবু, কিন্তু এ কি? ওই লোকটার পেছনে ও কে দাঁড়িয়ে? মিহির দেখল গতকাল রাতের সেই ভয়ঙ্কর মূর্তিটা বিজনবাবুর পেছনে দাঁড়িয়ে রয়েছে। বিজনবাবুর পরনে সাদা পাজামা আর গায়ে বাটিকের পটুয়া, কিন্তু তিনি এবার যা করলেন তা দেখে মিহিরের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। কখন যেন বিজনবাবুর পিছনে দাঁড়িয়ে থাকা সেই বিকট মূর্তি ফাঁস দেওয়া একটা দড়ি পিছন থেকে তার মুখের সামনে ধরল, আর তিনিও নির্বিকার ভাবে সেই দড়ি গলায় পরে নিলেন। এরপরই পিছনের সেই বিকট মূর্তি ফাঁসের দড়ি ওপরে উঁচু করে ধরল, আর একটু একটু করে বিজনবাবুর পা মাটি থেকে বেশ খানিকটা উপরে উঠে গিয়ে শূন্যে ঝুলতে লাগলো। চোখে মুখে তখন শ্বাসরোধ হওয়ার যন্ত্রণা। তিনি অনবরত হাত পা ছুঁড়ছেন। এমন সময় বিকট মূর্তিটা দড়ি ধরে উপরের দিকে একটা জোরে টান দিল, আর ঠিক তখনই মনে হলো যেন ঝুলন্ত অবস্থায় থাকা বিজনবাবুর ঘাড় ভেঙে তার মাথাটা একটু উপরের দিকে উঠে একপাশে কাত হয়ে গেল। তার গলার কাছে ধীরে ধীরে সেই দড়ির মাপে চাপ বাঁধা কালশিটে দাগ ফুটে উঠল। এরপর মিহির দেখল সেই বিকট মূর্তিটা সেই অবস্থাতেই বিজনবাবুর মৃতদেহটা ফাঁসের দড়ি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই সমস্ত দৃশ্য মিহির কতক্ষণ ধরে দেখলো জানা নেই, কিন্তু তার ঘোর কাটতেই সে দেখল যে সে কম্পিউটারের টেবিলে বসে আছে। সামনে রাখা টেবিল ঘড়িতে সময় তখন রাত 12টা, অথচ তার বেশ মনে আছে খাওয়া শেষ করে সে যখন লেখার টেবিলে এসে কম্পিউটারের সামনে বসেছিল তখনই বাজে 12টা। তাহলে কি ঘড়িটা নষ্ট হয়ে গেল, নাকি সে পাগল হয়ে যাচ্ছে? আবার ক্রমে কাল রাতের মতোই মানসিক ক্লান্তি, ভয়, আতঙ্ক মিহিরকে গ্রাস করছে। কিন্তু আজ সে নিজেকে সম্পূর্ণভাবে পরিস্থিতির হাতে তুলে দেবে না। সে যে করেই হোক এই রহস্যের একটা কিনারা করবেই। তার শরীর মন এখন সম্পূর্ণভাবে বিধ্বস্ত, কিন্তু তা সত্ত্বেও সে বিছানায় গিয়ে গতকালের মতো শুয়ে পড়ল না, বরং কম্পিউটারের টেবিলেই বেশ খানিকক্ষণ সময় মাথায় হাত দিয়ে চুপ করে বসে থাকল। পাশেই ফ্লাস্কে কফি রয়েছে। একটু সুস্থ হলে সে চোখে মুখে জল দিয়ে এসে আবার কম্পিউটারের টেবিলে বসলো এবং ফ্লাস্ক থেকে খানিকটা গরম কফি ঢেলে নিয়ে খেতে লাগলো। পরপর 2 কাপ কফি খেয়ে মিহিরের নার্ভগুলো যেন একটু চাঙ্গা হয়ে উঠেছে। এবার সে ব্যাপারটা এক মনে ভেবে দেখতে চায়। এমন সময় তার চোখ পড়ল কম্পিউটারের দিকে। আচ্ছা, ইন্টারনেট থেকে কি এই সম্পর্কে কিছু জানা যেতে পারে? কি যেন কথাটা গতকাল রাতে শুনেছিল, ও কাসোস না ও কাকোস? মনে পড়েছে, ও কাকোস ডেমন। একদম ঠিক। মিহির আর দেরি না করে ও কাকোস ডেমন কথাটা লিখে ইন্টারনেটে সার্চ করলো। বেশি পরিশ্রম করতে হলো না, 2-1টা সাইট ঘাঁটতেই বেরিয়ে পড়লো একটা ভয়ানক তথ্য। যে কথাটা সে গতকাল রাতে শুনেছিল এবং স্বপ্নেই হোক আর বাস্তবেই হোক নিজেও সে উচ্চারণ করেছিল, তা হলো শয়তানকে জাগানোর একটা মন্ত্রের প্রথম অংশ। সম্পূর্ণ মন্ত্রটা হলো ও কাকস থিওস, ও কাকস ডেমন, নিউমা টো ওরানো থুমাথে, যার অর্থ ও উইকেড গড, ও উইকেড ডিমন, স্পিরিট অফ দ্য স্কাই, রিমেম্বার, রিমেম্বার। ইউরোপের নেক্রোম্যান্সার বা তান্ত্রিকরা শয়তান জাগানোর এই ক্রিয়া করত।
তাহলে কি ইন্দ্র আয়নাটা সম্পর্কে যা শুনেছিল সবই সঠিক? মিহির আরো জানতে পারল এই মন্ত্রোচ্চারণ করার পর যদি শয়তান জেগে ওঠে তাহলে সে 3 জন মানুষের বলি নেবে। সেই শয়তানের এক নাম বাফোমেট। এই তথ্যের সঙ্গে শয়তান বা বাফোমেটের যে ছবি দেওয়া রয়েছে তার সঙ্গে আয়নায় দেখা সেই বিকট মূর্তির অনেক মিল। মিহিরের বুঝতে আর বেশি সময় লাগলো না। সে এবার স্থির, নিশ্চিত এই আয়নাকে অবলম্বন করে শয়তান জেগে উঠেছে। সে এবার 3টে মানুষের বলি নেবে। তাহলে কি তার প্রথম বলি বিজনবাবু? তিনি কি তাহলে এখন আর বেঁচে নেই? মিহির কোন রকমে নিজেকে সামলে নিয়ে সঙ্গে সঙ্গে প্রাণতোষ বাবুকে ফোন করলো। মোবাইলে দেখলো তখন বাজে রাত 1:45। প্রাণতোষ বাবু যথারীতি ফোন তুললেন না। মিহির অনেকবার চেষ্টা করেও কিছু করতে পারল না। এখন তার কাছে সকালের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। সারা রাত মিহিরের ঘুম হয়নি। দুশ্চিন্তায়, ভয়ে, আতঙ্কে এক রাতের মধ্যেই তার চেহারা যেন অর্ধেক হয়ে গিয়েছে। ভোরের দিকটায় কখন যেন সে ঘুমিয়ে পড়েছিল মনে নেই। সকালে ঘুম ভাঙল কাজের লোকের কলিং বেলে। আজ সকালে আর কিছুতেই মানসিক অস্থিরতার ভাবটা মিহির কাটিয়ে উঠতে পারল না। মোবাইলে সময় দেখল 8টা বাজে। সে আর দেরি না করে আবার প্রাণতোষকে ফোন করল। ফোনের ওপাশ থেকে প্রাণতোষ বাবু বললেন, গুড মর্নিং মিহির বাবু, বলুন কি খবর? মিহির কি বলবে প্রথমটা ঠিক বুঝে উঠতে পারল না। কিন্তু তার মানসিক অবস্থা এখন আর লৌকিকতা করার মতো নয়। সে সরাসরি বলল, আচ্ছা, আপনাদের অফিসের বিজনবাবু এখন কোথায়? বিজন বাবু? তিনি তো অসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন। কোনো দরকার আছে নাকি তার সঙ্গে? তিনি ঠিক আছেন তো? মানে তার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটেনি তো? কাল পর্যন্ত তো ঠিকই ছিলেন, কিন্তু আপনি হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছেন কেন? আপনার কাছে কি ভদ্রলোক টাকা পয়সা কিছু ধার নিয়েছিলেন নাকি? না, ঠিক তা নয়। না হলেই ভালো। সে লোক শুনেছি নাকি বাজার শুদ্ধ লোকের কাছে দেনা করে বসে আছে। স্ত্রী অসুস্থ দীর্ঘদিন ধরে, ছেলে মেয়ে 2, কাজেই সংসার সামলাতে গিয়ে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছেন ভদ্রলোক। টাকা ধার নিয়ে ঠিক সময় শোধ করতে না পারায় তাগাদা করতে লোক আমার অফিসে পর্যন্ত এসেছে কয়েকবার। শেষটায় আমি বেশ কড়া করে বিজনবাবুকে এ ব্যাপারে সাবধান করে দেওয়ায় আর এই ধরনের উৎপাত হয়নি। তবে লোকটা অসৎ নয়, সেই জন্যই এইসব ঝামেলা সত্ত্বেও তাকে কাজে রেখেছি এখনো। তো আপনি হঠাৎ বিজনবাবুর কথা কেন জিজ্ঞেস করছেন? না, কিছু না। আচ্ছা, বিজনবাবুর কোনো খবর পেলে আমায় জানাবেন প্লিজ। ঠিক আছে, সে আর এমন কি। তা আপনার শরীর ঠিক আছে তো? এই সময় কিন্তু খুব জ্বর জারি হচ্ছে। সকালে উঠে গরম জলের সঙ্গে একটু... কথাটা সম্পূর্ণ না হতেই ফোন কেটে দিল মিহির। তার মাথায় এখন শুধুই এক চিন্তা, কাল রাতে কি তাহলে সে আবার দুঃস্বপ্ন দেখেছে? সারা দিন এই কথাই তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। কাজের লোকটা 2-1টা কথা জিজ্ঞেস করেছিল বটে, কিন্তু খুব সংক্ষেপে মিহির তার সঙ্গে কথা শেষ করে নিজের বেডরুমে গিয়ে শুয়ে পড়ে। দুপুরের দিকে আর খেতেও ওঠেনি। একেবারে বিকেলে মহিন চা দিয়ে গেল। বিকেলে মিহিরের নিজেকে মানসিকভাবে একটু সুস্থ বলে মনে হচ্ছে। চা খেয়ে সে কম্পিউটারের টেবিলে গিয়ে বসল, কিন্তু লেখা আর কিছু মাথায় আসছে না। সে লিখবে বলেও বসেনি, শুধু যে কপাতা এখনো পর্যন্ত লিখেছে সেগুলোই একটু দেখছিল। মনে কিন্তু ইতিমধ্যে একটা আশঙ্কা এসে বাসা বেঁধেছে। হয়তো আজ রাতে আবার কিছু একটা দেখবে, হয়তো অন্য কেউ। কিন্তু না, রাতে আর কিছু হলো না। প্রায় 1টা পর্যন্ত জেগে থেকে মিহির ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙল মোবাইলের রিংটোনে। ঘুম ভাঙতে একটু দেরি হলো মিহিরের। গত 2 দিন ধরে যা যাচ্ছে তার উপর দিয়ে গতকাল রাতে সেসব ঝামেলা না হওয়ায় খুব ভালো ঘুম হয়েছে। এদিকে প্রাণতোষ বাবু ফোন করেই যাচ্ছেন। 3বার রিং হওয়ার পর ঘুম জড়ানো চোখে মিহির মোবাইল রিসিভ করলো, আর করতেই ওপাশ থেকে ভেসে এলো, মিহির বাবু, গতকাল রাতে বিজন বাবু আত্মহত্যা করেছে।
মুহূর্তের মধ্যে মিহিরের আলস্য ভাব যেন উবে গেল। তার পরিবর্তে একটা অকস্মাৎ ভাবে আসা মানসিক আঘাতে সে মাথা থেকে পা পর্যন্ত কেঁপে উঠল। কি কি বলছেন এটা? কাল কাল কখন হলো এটা? কিভাবে? হ্যাঁ, আর বলবেন না, আপনাকে বলেছিলাম না ভদ্রলোকের দেনার দায়ে বাজারে মুখ দেখানোর মতো নেই। কাল নাকি তাগাদা করতে বেশ কয়েকজন লোক তার বাড়ি গিয়েছিল। তাঁদের সঙ্গেই এক কথা দু কথায় ঝগড়া বেঁধে যায়। তাঁরা বিজনবাবুর পাড়ার লোকজন জড়ো করে তাকে যাচ্ছে তাই গালমন্দ করে, আর সেই সঙ্গে তার অসুস্থ স্ত্রীকে নাকি অপমান করে। সেই শোকে আর অপমানে রাত 12টা নাগাদ নিজের শোবার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ওদের পাড়ার ছেলেই আমার এখানে পেপার দিতে আসে, সেই এসে খবরটা আমাকে দিল। তারপর আমি ফোন করে কনফার্ম হয়ে আপনাকে বলছি। আচ্ছা, আপনি কাল আমায় কেন জিজ্ঞেস করছিলেন বলুন তো বিজনবাবুর কথা? আপনি কি কিছু... মিহিরের কানে আর কোনো কথাই যেন যাচ্ছে না। সে নিথর হয়ে বিছানায় বসে রয়েছে। এবার তার শুধু মনে হচ্ছে, কেন এই আয়নাটা সে আনতে গেল? সে কি ইন্দ্রকে ফোন করে আয়নাটা নিয়ে যেতে বলবে? ইন্দ্র যদি তাকে পাগল ভাবে, সে তো সেই সাহেব ভদ্রলোকের কথাও বিশ্বাস করেনি। তাহলে এবার কে মরবে? আয়নাটা কার মৃত্যুর কথা আমায় বলতে আসবে? আর ওই বিকট মূর্তিটা, বাফোমেট, সে কি আবার আসবে? আবার সেইভাবে আমার দিকে তাকিয়ে থাকবে? আবার আবার এই কথা বলতে বলতে মিহির নিজের মাথা খামচে ধরে বসে থাকে। আয়নাটার দিকে এই দিনের বেলাতেও তাকানোর মতো সাহস মিহিরের নেই। আয়নাটা কি সে ভেঙে ফেলবে? কিন্তু না, সে সাহসও তার আর নেই। সে এখন আয়নাটার থেকে পালিয়ে দূরে কোথাও চলে যেতে পারলে বাঁচে। সারাদিন এইভাবেই পাগলের মতো মিহির এই ঘর থেকে ও ঘর ঘুরে বেড়াল। রাতের কথা ভেবে সে ভয়ে মাঝে মাঝে কেঁপে উঠছে, অথচ নিজের কথা কাউকে বলতেও পারছে না। এমনকি ইন্দ্রকেও সে ফোন করে বলতে পারছে না, বা হয়তো তাকে কেউ বলতে দিচ্ছে না। সারাদিন স্নান খাওয়া কিছু না করে একভাবে এই ঘর ও ঘর করল মিহির। আজ কাজের লোকটা আবার ডুব দিয়েছে, কিন্তু সেদিকে মিহিরের কোনো হুঁশ নেই। সে শুধু রাতের অপেক্ষায় রয়েছে। আজ সে আসবে, আসবে। কিন্তু কে মরবে? মিহির মরবে না? আমি মরবো? আমি জানি আমি মরবো, আমি মরবো। হ্যাঁ, জবাব দাও। উত্তর দিচ্ছ না কেন? এইভাবে সারাদিন ধরে থেকে থেকে আয়নার কাছে এসে নিজেকেই নিজে জিজ্ঞাসা করতে লাগলো। আবার পরক্ষণে আয়নার ভয়ে পালিয়ে বাইরের বারান্দায় চলে গেল। বিকেলের দিকটায় শরীর এবং মন অত্যাধিক ক্লান্ত হয়ে যাওয়ায় মিহির ঘুমিয়ে পড়েছিল। তাকে আর এখন স্বাভাবিক মানুষ বলা যায় না। কয়েকদিনের মধ্যে এতগুলো ঘটনা ঘটে গেল যে স্বাভাবিক মানুষের পক্ষে এর মুখোমুখি হওয়া খুবই কঠিন। সবচেয়ে বড় কথা, মিহির কাউকে কিছু বলতে পারছে না, বা সে হয়তো চাইছে বলতে, কিন্তু কি বা কেউ যেন তাকে বলতে দিচ্ছে না, আটকাচ্ছে, বাধা দিচ্ছে। মিহিরের ঘুম ভাঙল যখন, তখন প্রায় রাত 10টা, কিন্তু তার ঘুম স্বাভাবিকভাবে ভাঙেনি। সে কানের কাছে আবার সেই মন্ত্রোচ্চারণ শুনতে পেয়েছে। এবার একটু অন্য রকম ঘটনা ঘটল। মন্ত্রোচ্চারণ শুনেই মিহির কিন্তু ঘাবড়ে গেল না, বরং কোনো তীব্র কৌতূহলে সে বিছানা থেকে উঠে সোজা দাঁড়ালো আয়নার সামনে। আবার আয়না কেঁপে উঠছে, তার মধ্যে ঢেউ খেলে যাচ্ছে মাঝে মাঝে। মিহিরের চোখ বিস্ফারিত। ক্রমে আয়নায় ভেসে উঠল অন্য একজনের প্রতিচ্ছবি। তবে সে কোনো প্রাপ্তবয়স্ক লোক নয়, একটা বাচ্চা ছেলে, বয়স আন্দাজ 10 বছর। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে বেশ কিছুদিন ধরে সে অসুস্থ। মিহির বেডরুমের আলো জ্বালায়নি, জ্বালানোর কথা তার মনেও নেই। তবু আয়নায় ঘটনাটা স্পষ্ট দেখতে পাচ্ছে সে। এ তো মহিনের ছেলে। মহিন তার ছেলের ছবি মিহিরকে মোবাইলে দেখিয়েছিল। বাচ্চাটা একটু যেন মুখ বিকৃত করে চমকে উঠল, তারপরে হুমড়ি খেয়ে নিচে পড়ে গেল। এরই সঙ্গে তার অসহায় যন্ত্রণাময় চিৎকার। কিন্তু সেই চিৎকারকে ছাপিয়ে উঠল আর একটা বিকট হাসি। সে এসেছে, হয়তো
ওই তো সে বাচ্চাটাকে খেলনা পুতুলের মতো এক হাতে তুলে নিল। কিন্তু এ কি? বাচ্চাটার বুকে গেঁথে রয়েছে একটা বঁটি, তার মুখ দিয়ে অনবরত রক্ত বমি হচ্ছে, আর সেই অবস্থায় তাকে কাঁধে নিয়ে চলে যাচ্ছে বাফোমেট। এই ঘটনা দেখার পর মিহির অজ্ঞান হয়ে গেল। শরীরে বা মনে তার আর ক্ষমতা রইল না। সারা রাত অজ্ঞান হয়ে থাকার পর যখন সকালে মিহিরের জ্ঞান ফিরল, তখন প্রায় 7টা বাজে। সে নিজে নিজেই কোনো মতে বাথরুমে ঢুকে শাওয়ার খুলে দিয়ে তার নিচে দাঁড়িয়ে পড়ল। ট্যাঙ্কের ঠান্ডা জল মাথায় পড়তেই তার শরীর কিছুটা ধাতস্থ হলো, আর এরই সঙ্গে এই দুটো মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী মনে করে অঝরে কাঁদতে লাগলো। কান্নার ফলে তার অস্বাভাবিক মানসিকতা কিছুটা শান্ত হলো। প্রায় আধ ঘন্টা এইভাবে কেটে গেল। এমন সময় তার মনে পড়ল, আয়নায় দেখা ঘটনাটা বাস্তবে ঘটার বেশ কিছুক্ষণ আগে দেখা যায়। অন্তত বিজনবাবুর বেলায় তো সেই রকমই হয়েছিল। তাহলে মহিনের ছেলে এখনো বেঁচে আছে নিশ্চয়ই। ওকে আমাকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। বাথরুম থেকে ভিজে জামা কাপড়ে সে বেডরুমে ছুটে এলো। তারপর মোবাইল থেকে মহিনের নাম্বারে ফোন করলো। মহিনের বাড়ি আরো একটু গ্রামের দিকে, সেখানে নেটওয়ার্কের প্রবলেম লেগেই থাকে। তাও হার মানলে চলবে না, মহিনকে সাবধান করতেই হবে। সে একবার দুবার এই করে 6 বার মহিনের মোবাইলে ফোন করার চেষ্টা করে অবশেষে 7বারের বার যখন ফোনটা লাগলো, তখন মহিনের পরিবর্তে মহিনের পাড়ার লোক ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করতেই মিহির শুনতে পেল ওপাশ থেকে ভেসে আসছে মরা কান্নার আওয়াজ। মিহির আর সাহস করে কিছু বলতে পারল না। সে ফোন কেটে দিল। সে বুঝতে পেরেছে মহিনের ছেলে আর নেই। মিহির আয়নার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে মিহিরের চোখ মুখ বসে গিয়ে চেহারা এই কদিনেই কঙ্কাল সার হয়ে গিয়েছে। তার উপর এই মানসিক চাপ সে আর সহ্য করতে পারছে না। তাই আজ রাতে সে এর একটা ব্যবস্থা করবেই। এই কথাই সে সারা দিন ধরে আয়নার সামনে মাঝে মাঝে এসে বলে গেল। সকালবেলা শাওয়ারের জলে স্নান করে সেই ভিজে গায়ে মিহির সারা দিন ছিল, ফলে বিকেলের দিকে তার জ্বর এলো। কিন্তু সে আর স্বাভাবিক মানুষের মতো এসব কিছুই বুঝতে পারছে না। সে এখন পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। রাত তখন 1টা হবে। জ্বরের ঘোরেই হোক, ক্লান্তিতেই হোক, মিহির জড়সড় হয়ে কুকুরের মতো ঘরের এক কোনায় পড়েছিল। এমন সময় তার কানে এলো, একবার কানে যেতেই মিহির ধড়ফড় করে উঠে বসল। তার মুখে একটা পৈশাচিক হাসি। সে এখন বলছে, রক্ত, আরো রক্ত দেখবো, আরো 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 রক্ত দেখবো। এই বলে সে চিৎকার করে উঠল। তার চিৎকারের সঙ্গে আবার একবার রাস্তার কুকুরগুলোর কান্না মিলে মিশে এক হয়ে যেন রাতের বুক চিরে দিল। এর কদিন পর মিহিরের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসায় পাড়ার লোকেরা দরজা ভেঙে মিহিরের ঘরে ঢুকে দেখল মিহিরের লাশ তার বেডরুমের মেঝের ওপর পড়ে রয়েছে। তারাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেখে লাশের সারা মুখে গেঁথে আছে কাচের টুকরো। বেডরুমের মেঝেতে চাপ চাপ রক্ত শুকিয়ে কালো হয়ে গিয়েছে। লাশের মাথার উপর একটা নকশা করা কাঠের আয়নার ফ্রেমে কয়েক টুকরো ভাঙা কাচের অংশ দেখে পুলিশ ব্যাপারটা খানিকটা আঁচ করল। এই আয়নার কাচই লাশের মুখে গেঁথে রয়েছে।
কিন্তু ঘটনাটা আত্মহত্যা না হত্যা তার কিনারা সেই মুহূর্তেই করা গেল না। অগত্যা লাশ পোস্টমর্টমে পাঠিয়ে দিয়ে পুলিশের লোক ভিকটিমের বাড়ির লোকজনকে খবর দেওয়ার জন্য এদিক সেদিক তল্লাশি চালায়। সবচেয়ে সহজ ছিল মিহিরের মোবাইল চেক করা, কিন্তু সেই মোবাইলও বন্ধ হয়ে পড়ে রয়েছে। ফলে মোবাইল সহ লাশের পাশে পড়ে থাকা আরো দু একটা জিনিস তদন্তের জন্য পুলিশ নিয়ে গেল। এর মধ্যে মিহিরের ডায়েরি থেকে প্রথমেই ইন্দ্রর নাম্বার পেয়ে পুলিশ তাকে সরাসরি থানায় যোগাযোগ করতে বলে। সেদিনের পর ইন্দ্র আর মিহিরের সঙ্গে যোগাযোগ করেনি। বেশ কিছু অকশন হাউসে ব্যবসার খাতিরে তাকে ঘোরাঘুরি করতে হয়, ফলে মিহিরকে আর ফোন করা হয়নি। কিন্তু পুলিশের কাছে সব শুনে ইন্দ্র একেবারে ভেঙে পড়ল। তাকে সান্ত্বনা দিয়ে পুলিশ জিজ্ঞাসা করল, আপনার এই বন্ধুটির কি মাথার কোনো সমস্যা ছিল? না না, একেবারেই না। অন্তত 4 দিন আগে তো নয়। তদন্তে জানা গিয়েছে যে মৃত্যুর বেশ কিছুদিন আগে থেকেই আপনার বন্ধু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। পাড়ার লোকজনও বলল যে 3 ধরে মিহির বাবুকে নাকি বাইরে বেরোতে কেউ দেখেনি। তিনি একরকম স্বেচ্ছায় গৃহবন্দী হয়েছিলেন। এর মধ্যে 2 দিন মাত্র তার চাকর মহিন এসেছিল। আমরা তার বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে শুনলাম আরেক দুর্ঘটনার কথা। মহিনের বছর 10-এর ছেলে ঘরের মাঝখানে খাড়া রাখা বঁটির ওপর পড়ে গিয়ে মারা গেছে। সে নাকি আশেপাশে কাউকে দেখতে না পেয়ে জ্বর গায়ে বিছানা ছেড়ে ঘর থেকে বারান্দায় আসছিল। তার মা সবজি কাটতে কাটতে কি আনতে যেন বঁটি খাড়া করে রেখেই বাইরের রান্নাঘরে গিয়েছিল। এই ফাঁকে বাচ্চাটা বারান্দায় আসতে গিয়ে জ্বরের ঘোরে পা পিছলে বঁটির ওপর পড়ে গিয়ে এই কাণ্ড ঘটায়। লোকাল থানার পুলিশ এ নিয়ে আর বেশি জলঘোলা করেনি। আমরা যখন মহিনের বাড়ি গেলাম, দেখলাম মহিন আর তার বউ উঠোনে বসে কান্নাকাটি করছে। আমরা মহিনকে ডেকে আলাদাভাবে মিহির বাবুর ঘটনাটা বলতেই সে তখন আমাদের বলে যে সে যেদিন গিয়েছিল সেদিন মিহিরের আচরণ কেমন যেন লেগেছিল তার। তাই আপনাকে জিজ্ঞেস করছি, আপনার বন্ধুর মধ্যে মানসিক কোনো অস্বাভাবিকতা চোখে পড়েছিল? না। বেশ, আপনাকে আর এ নিয়ে কিছু বলবো না। আপনি বরং আপনার বন্ধুর শেষকৃত্য করার ব্যবস্থা করুন। প্রয়োজন হলে আপনাকে আবার জানাবো। বিকেলের দিকে মিহিরের মৃতদেহ মর্গ থেকে নিয়ে এসে ইন্দ্র আরো কয়েকজনকে সঙ্গে করে শ্মশানে নিয়ে গেল। খবর পেয়ে প্রাণতোষ বাবুও এসেছিলেন। তিনিও ইন্দ্রর কাছে মিহির যে বিজন বাবুর কথা জিজ্ঞাসা করে ফোন করেছিল সে কথা বললেন। সব শুনে ইন্দ্রর যেন মাথার ভেতর সব এলোমেলো হয়ে যাচ্ছে। তাহলে কি মিহির পাগল হয়ে গিয়েছিল? শ্মশান থেকে ফেরার পথে গাড়ি করে সারাটা রাস্তা এই কথাই ভাবতে লাগলো। আর মনে পড়ল শেষবারের মতো চলে যাওয়ার আগে মিহির তার কাছে সেই আয়নাটা চেয়েছিল। এই কথা মনে পড়তেই ইন্দ্রর মনে পড়ল আয়না, সেই আয়না। তবে কি সব সত্যি? ওই আয়নাটাই তাহলে মিহিরের বলি নিয়েছে? এটা যদি সত্যি হয় তাহলে তো এর আরো 2টো অংশ থাকার কথা, একটা গ্র্যান্ডফাদার ক্লক আর একটা বই।